আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আমি সৈয়দ আহমদ পাটোয়ারি শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন ক্লাস। নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আসছি। আজকে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রে যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পদ্য অংশের একটি কবিতা, আমি কোনো আগন্তুক নই। লেখক হচ্ছে আহসান হাবিব। আহসান হাবিবের এই যে কবিতাটা, আমরা জানি আহসান হাবিব সামাজিক বৈষম্য এবং যে মানুষের মানবীয় যে দিকগুলো সেগুলো তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ঠিক তেমনি একটি কবিতা, আমি কোনো আগন্তুক নই, নবম এবং দশম শ্রেণীতে রয়েছে। তবে আজকে নবম শ্রেণীর জন্যই এটি আমি আজকে পড়াচ্ছি তোমাদের। শুরুতেই আমরা আহসান হাবিবের জন্ম মৃত্যু এবং আহসান হাবিব সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। আহসান হাবিব জন্মগ্রহণ করেন 1917 সালে। তিনি জন্মগ্রহণ করেন ফিরোজপুর জেলায়। শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। 1917 সালে তিনি জন্মগ্রহণ করেন, আমরা জানি। আহসান হাবিব তার এসএসসি পরীক্ষাটা অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বিএম কলেজ থেকে দেন। আমরা জানি ওই বরিশাল যে বিভাগটা রয়েছে সেটার জন্য বিখ্যাত একটা কলেজ হচ্ছে বিএম কলেজ, ব্রজমোহন কলেজ, সেটা থেকে তিনি এসএসসি পরীক্ষা সেটা পাশ করেন। তারপরে তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তাহলে আহসান হাবিব তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। আহসান হাবিব পেশায় একজন সাংবাদিক ছিলেন। আহসান হাবিব আমরা জানি তিনি কিছু কাব্যগ্রন্থ রচনা করেন এবং তিনি কিশোর উপযোগী একটি উপন্যাস রচনা করেন, যেটা হচ্ছে রানীখালের সাঁকো। আর তিনি ছোটদের জন্য কিছু কবিতার বইও লিখেন। আমরা ক্রমান্বয়ে সেগুলো দেখে নিব। আমরা জানি আহসান হাবিব তার জন্ম হচ্ছে, আমরা কথা লিখেছি 1917 সালে। তিনি তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটা প্রায় সময় পরীক্ষায় আসে। রাত্রি শেষ, যেটা প্রকাশিত হয় 1947 সালে। তারপরে ক্রমান্বয়ে তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন। আমরা কিছু কাব্যগ্রন্থ লিখে নিব। ছায়া হরিণ, যেটা প্রকাশিত হয়েছে 1962 সালে। সারা দুপুর, যেটা প্রকাশিত হয়েছে 1964 সালে। তারপর হচ্ছে আশায় বসতি, যেটা প্রকাশিত হয়েছে 1974 সালে। তারপর হচ্ছে মেঘ বলে চৈত্রে যাব, যেটা প্রকাশিত হয়েছে 1976 সালে। এখন প্রশ্ন হচ্ছে, আহসান হাবিবের কোন কাব্যগ্রন্থ থেকে আমাদের যে পাঠ্য রয়েছে আমি কোনো আগন্তুক নই, এই কবিতাটি নেওয়া হয়েছে?
সেটা হচ্ছে দুই হাতে দুই আদিম পাথর। এই কাব্যগ্রন্থটা থেকে আমাদের যে পদ্যটা রয়েছে, যে কবিতাটা রয়েছে সেটা নেওয়া হয়েছে। আর এই কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে 1980 সালে। সালগুলাও মোটামুটি ইম্পর্টেন্ট, বিশেষ করে তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ, এটা সালটা ইম্পর্টেন্ট। তার প্রথম কাব্যগ্রন্থটার নাম কি সেটা আমরা বাসায় এগুলো ভালোভাবে ধীরে সুস্থভাবে দেখে নিব। এই হচ্ছে তার কাব্যগ্রন্থ। তারপরে আমরা চলে যাব আহসান হাবীবের। আহসান হাবীব শিশুতোষ একটি উপন্যাস লিখেছেন, সেটা হচ্ছে রানীখালের সাক্ষ্য। রানীখালের সাক্ষ্য, যেটা প্রকাশিত হয়েছে 1965 সালে। এটা হচ্ছে উপন্যাস, কিশোর উপযোগী উপন্যাস। একটাই কিশোর উপযোগী উপন্যাস ছিল, সেটা হচ্ছে রানীখালের সাক্ষ্য, যেটা প্রকাশিত হয়েছে 1965 সালে। তারপরে তিনি কিছু ছোটদের জন্য কিছু কবিতার বই লিখে গিয়েছেন। এই যে আমি এখানে একটু লিখে নিয়েছিলাম, দেখো, জ্যোৎস্নারাতের গল্প, ছুটির দিন দুপুরে, বৃষ্টি পড়ে টাপুটুপু, এই জাতীয় যে কবিতাগুলো রয়েছে সেগুলোর লেখক হচ্ছে আমাদের আহসান হাবীব। আমরা জানি এই হচ্ছে মোটামুটি আহসান হাবীব সম্পর্কে আগে কিছু তথ্য। আরেকটি তথ্য হচ্ছে আহসান হাবীব 1985 সালে দৈনিক বাংলা যে পত্রিকাটা ছিল সেই পত্রিকার সাহিত্য সম্পাদক থাকা কালে তার জীবনাবসান ঘটে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা এই কারণেই যে এটা পরীক্ষা আসে যে আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে মৃত্যুবরণ করেন, অথবা 1985 সালে কোন কবি দৈনিক বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক থাকাকালে মৃত্যুবরণ করেন। আহসান হাবীব দুইভাবে এই প্রশ্নটা আসতে পারে। এই ছোটোখাটো যে প্রশ্নগুলো সেগুলো আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে, বাসায় ভাগভাবে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে এমসিকিউ যাতে আমাদের না ছুটে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এখন সরাসরি চলে যাব কবিতায়। আমি কোনো আগন্তুক নই, এই কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন? আগন্তুক কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন আমরা দেখে নিব। আগন্তুক হচ্ছে নতুন কোনো অতিথি নয়, নতুন কোনো কেউ নয়, এই কথাটাই বোঝানো হচ্ছে আগন্তুক, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে এসে এখানে উবে এসে যুগে বসাটা, যে কথাটা আমরা জানি উবে এসে যুগে বসাটা, সেটা নয়। কবি নতুন কেউ নয়, এই জায়গার নতুন কেউ নয়, তিনি পুরাতনই, এই কথাটাই বোঝাতে চেয়েছেন। আমি কোনো আগন্তুক নই, আমি কোনো নতুন কেউ নই, সেটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। আমরা কবিতাটা পড়লে বিস্তারিত জানতে পারবো। আমরা কবিতাটা শুরু করতে যাচ্ছি। কবি এখানে কি বলতে চেয়েছেন? আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, অর্থাৎ আকাশের যে তারা রয়েছে সে তারারও সাক্ষী, সাক্ষী এই জমিন, অর্থাৎ মাটিতে যে ফুলগুলো রয়েছে সে ফুলগুলোর সাক্ষী। এই নিশিরাই বাঁশবাগানে বিস্তর জোনাকি সাক্ষী, বলতেছে এই গভীর রাতের বেলা আমরা জানি যে জোনাকিরা চলাফেরা করে, সেই জোনাকিরও সাক্ষী। নিশিরাই গভীর রাতের বাঁশবাগানের ভিতরে যে জোনাকি, বিস্তর জোনাকি, অনেক জোনাকি পাখি যারা আছে তারা কি, তারা সাক্ষী এই জামরুল, অর্থাৎ জারুল এবং জামরুল গাছটাও সাক্ষী। পুবের পুকুর
পূবে যে পুকুরটা ছিল সে পুকুরটাও সাক্ষী। এবং আরও কি বলতেছে, তার ঝাক্কা ডুমুরে ঢালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। বলতেছে ওই যে পূবে যে পুকুরটা রয়েছে সে পূবে পুকুর পাড়ে যে ডুমুর গাছটা রয়েছে, যে ডুমুরটা পেকে রয়েছে, যে ডুমুর গাছে যে ডুমুরটা ধরেছে সেটা একবারে ঝেঁকে বসেছে, একবারে এই পানির দিকে কাত হয়ে শুয়ে রয়েছে। এমন অবস্থায় স্থির দৃষ্টি, অর্থাৎ ওই মাছরাঙ্গাটা এর দিকে ওইখানে বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওই মাছরাঙ্গাটাও কাকে চিনে? কবিকে চিনে। বলতেছে তার ঝাক্কা ডুমুরে ঢালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই, অর্থাৎ আমি কোনো নতুন অতিথি নই। খোদার কসম আমি ভিনদেশি প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই। বলতেছে আল্লাহর নামে শপথ করে বলতেছে যে খোদার কসম আমি কোনো ভিনদেশি প্রতীক নই, আমি বাহিরেই কোনো ব্যক্তি নই, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো নতুন অতিথি নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো মেহমান নয়। বলতেছে এই কথাটাই বলতেছে। তারপরে কি বলতেছে, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি এখানেই ছিলাম। এই যে স্থির দৃষ্টি পূবের যে পুকুরটা রয়েছে, স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চেনে, এবং জারুল জাম্বুল গাছ আমাকে চেনে, এবং এই আসমানের তারারাও সাক্ষী দিবে, এবং জমিনের যে ফুল রয়েছে সেই ফুলগুলোও সাক্ষী দিবে, আমি কোনো নতুন অতিথি নই। ঠিক আছে, আমি এখানেই ছিলাম। ওই যে যেই প্রকৃতির যে বিচিত্র সৌন্দর্য কবি দেখিয়েছেন, সেই বিচিত্র সৌন্দর্য সব কিছু কবিকে চিনে, কবি তাদেরকে চিনে, এরা কবিকে চিনে, কবি এদের মাঝে বিচরণ ছিল, কবি এখানে ছিল। এই জন্য বলতেছে আমি ছিলাম এখানে, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানেই থাকার নামই সর্বত্র থাকা, সারা দেশে থাকা। বলতেছে আমি কাল্পনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নামই হচ্ছে সর্বত্র থাকা, সব জায়গায় থাকা। সব জায়গায় থাকার মানেই হচ্ছে সারা দেশে থাকা, পুরো বাংলাদেশে থাকা, পুরো দেশটাতেই থাকা। আবারও বলতেছে কবি আমি কোনো আগন্তুক নই, আমি কোনো নতুন অতিথি নই। এই রৌদ্রের জলজ বাতাস ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। বলতেছে কি, দেখো কত সুন্দর করে বলতেছে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো নতুন অতিথি নই। এই রৌদ্র জলজ বাতাস ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। কবি কি বলতে চেয়েছেন? বলতেছে রৌদ্র, খুব তীব্র রোদ যখন পড়ে তখন এই যে পানির উপরে যে একটা বাষ্প হয়, পানির উপর থেকে একটা যে এরকম গরম হাওয়া বের হয়, ওই গরম হাওয়ার কথা বলতেছে। এবং বিকেলবেলা যখন ক্লান্ত হয়ে বিকেলে পাখিরা যখন নিজস্ব ঘরে ফিরে যায়, ওই পাখিরাও কি চিনে? কবিকে চিনে। ওই অবস্থানটাও কবি পর্যবেক্ষণ করেছেন, ওই পাখিরাও কবিকে চিনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই, তারা জানে আমি কোনো নতুন অতিথি নই, আমি কোনো দাওয়াত করা কোনো ব্যক্তি নই, আমি কোনো আত্মীয় নই। কার্তিকে ধানের মঞ্জুরি সাক্ষী তা চিরল পাতায়। বলতেছে কার্তিকে ধানে, কার্তিক মাসের যে ধান, নতুন ধান, যে ধানের মঞ্জুরি, ধানের যে শীষ বের হয়, সেই শীষটাও কবিকে চেনে। বলতেছে কি, কার্তিকীয় ধানের মঞ্জুরি সাক্ষী। ওই কার্তিক মাসের যে ধানটা, নতুন ধানের শীষ যে গজানো হয়, সেই শীষ গজানো ধানের মঞ্জুরি শীষটাও কবিকে চিনে। ঠিক আছে, কবি যে কোনো আত্মীয় নয়, কবি যে কোনো নতুন অতিথি নয়। এবং সাক্ষী তার চিরল পাতা, সাক্ষী তার চিকন চিকন যে পাতাটা, টলমল শিশির সাক্ষী জ্যোৎস্না চাদরে ঢাকা নিশিন্দের ছায়া। বলতেছে টলমল যে শিশিরটা, ওই যে চিকন চিরল পাতার উপরে যে রাতের যে কুয়াশাটা পড়ে, সেই টলমলে যে শিশিরটা কুয়াশা পড়ে, সকালে যে শিশির বেয়ে পড়ে নিচে, সেই শিশিরটাও কবিকে চিনে। এই শিশিরটাকে কবি সাক্ষী মানতেছেন। এবং জ্যোৎস্না রাতে চাঁদ, জ্যোৎস্না রাত যখন অর্থাৎ মুনলাইট নাইট যেটা আমরা বলি, যে জ্যোৎস্না রাত, সে জ্যোৎস্না রাতের যে জ্যোৎস্না রাতের যে আলোটা, সে আলোর বিপরীতে আলো যখন পড়ে, সে একটা গাছের, অর্থাৎ নিশিন্দাবাণী হচ্ছে গ্রামীণ এক ধরনের গাছ, যে গাছের বিপরীতে যে ছায়াটা, সে ছায়াটাকেও কবি সাক্ষী মানতেছেন। শুধু এগুলোকে নয়, কবি এই জনপদে বসবাসকৃত লোকদেরকেও কবি চিনেন। দেখো আমরা এখন পাবো অকাল বার্ধক্যে নত কদমালি, অর্থাৎ তার যে অকাল বার্ধক্য, মানে তার বয়স না হয়েও সে কি একেবারে বয়সে
কি কাতর হয়ে গিয়েছে, বয়সে ভারী হয়ে গিয়েছে, অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার, অর্থাৎ তার চোখটা একবারে ক্লান্ত হয়ে আসছে, অভাব অনটনে তাদের দিন যাপন করতেছে, এই জন্য বলতেছে তার ক্লান্ত চোখের আধার। আমি চিনি, কবি এদেরকে চিনি, ওই যে অকাল বার্ধক্য কদমালিকে চিনে, তার চোখের যে চাহনিটা মনে হচ্ছে তার অনেক অভাব, অনেক কষ্ট, কবি ওই ধরনের লোকদেরকেও চিনে। আমি তার চিরচেনা স্বজন একজন, বলতেছে আমি এদের চিরচেনা একেবারে পরিচিত একজন স্বজন, আত্মীয়। আমি জামিলার মার শূন্য খাখা রান্নাঘরের শুকনো থালা সব চিনি, বলতেছে আমি জামিলার মার কি, আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘরের শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। বলতেছে শুধু অকাল বার্ধক্যের নত কদমালিকে যে চিনে তা নয়, এবং জমিলার মা যে শূন্য খাখা রান্নাঘরের থালা সব চিনে, অর্থাৎ জমিলার মার যে অভাব অনটনে দিন যাপন করতেছে সেই দিকটাকে লেখক এখানে একটু ইন্ডিকেট করতে চেয়েছেন। আমরা জানি যে মানবতার মানবিক দিকগুলো কি, আমরা প্রথমেই বলেছি সামাজিক বৈষম্য এবং মানবিক যে দিকগুলো সেগুলো তার কবিতায় ফুটে উঠেছে। এই জন্য বলতেছে জমিলার মার শূন্য খাকা রান্নাঘরের শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। ওই জমিলার মা শুকনো যে রান্নাঘরটা একবারে খালি ছিল, প্লেটগুলো একবারে খালি ছিল, সেগুলোকে কবি চিনে, এবং কবিকেও ওই যে জমিলার মা চিনে। হাত রাখো, শুধু এই যে এদেরকে প্রকৃতির এই যে আসমানের তারা সাক্ষী, এই যে তোমার পূবের ডুমুরের স্থির দৃষ্টি মাছরাঙ্গা, এবং এই যে ধানের মঞ্জুরি, সব কিছুর পরেও দেখো এখানে জমিলার মা এবং কি আমরা পেয়েছি এখানে কদমালি, এদেরকে তো চিনে নি। তারপরে বলতেছে কবি যে দেখো এরপরে প্যারা, এটা লাস্ট সর্বশেষ প্যারা কি বলতে চেয়েছে, হাত রাখো বৈঠায় নাঙ্গলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীরে। বলতেছে কবি বলতেছে ওই বৈঠায়, ওই নাঙ্গলে তুমি হাত রাখো, ওই নাঙ্গলে হাত রাখার জন্য বলতেছে দেখো কবিকে ওইখানে স্পর্শ, কবির হাতের স্পর্শ ওইখানে লেগে আছে, কি গভীর স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, দেখো মাটিতে কবি, অর্থাৎ কবি যে এদের মাঝে এই কবির যে বিচরণ ছিল, এগুলোর মাঝে যে কবির বিচরণ ছিল সেগুলো বোঝানোর জন্য বলতেছে মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস, স্নিগ্ধ কোমল মসৃণ যে মাটিটা, এই মাটির সুগন্ধিটা আমার গায়ে এখনো লেগে আছে, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। কবি আবারও বলতেছে যে কবিকে বিশ্বাস করো, যে আমরা তাকে বিশ্বাস করি যে তিনি কি নয়, আগন্তুক নয়, অর্থাৎ কোনো অতিথি নয়, অভ্যাগত নয়। তারপরে কি বলতে চেয়েছেন, দুপাশে ধানের ক্ষেত সরুপথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। বলতেছে দুই পাশে যে ধান ক্ষেতের দুই পাশে যে সরু যে আইল থাকে আমরা জানি, সেটার কথা বলতেছেন। এই জিনিসগুলো কবি একবারে অস্তিত্বে গাথা, একবার হৃদয়ে, এই জিনিসগুলো কবি হৃদয়ে একেবারে গাথা। তারপরে বলতেছে আমি এই উধাও নদীর, অর্থাৎ সামনে ধুধু কিনার, দুই পাশে ধানের ক্ষেত সরুপথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। এই জিনিসগুলা সামনে একবারে খালি, একবারে ধুধু, অর্থাৎ বালুময় যে নদীটা রয়েছে, সে বালুময় নদীর যে কিনারটা রয়েছে, পাড়টা রয়েছে, এগুলো সবগুলো কবির অস্তিত্বে গাথা, কবির হৃদয়ে গাথা। এবং কি বলতে চেয়েছেন, আমি ওই উধাও নদীর মুগ্ধ এক অবোধ ভালুক। বলতেছে এখান থেকে যে উধাও হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া যে নদীটা, সেই নদীটায় আমি একসময় খেলাধুলা করেছি, আমি একবারে অবোধ বালক, একবারে একজন মুগ্ধ, একেবারে বিমোহিত একজন বালক ছিলাম, আমি এখানে অবোধ বালক ছিলাম। কবি মূলত এখানে আসলে আমাদেরকে বলতে চেয়েছেন যে জন্মভূমির সাথে মানুষের যে সম্পর্ক, মানুষের আজীবনের একটা সম্পর্ক থাকে, প্রত্যেকেই তার জন্মভূমিকে খুবই ভালোবাসে। কবিও সেই কথাটাই বলতে চেয়েছেন যে জন্মভূমির সাথে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে। এখন জন্মভূমি শুধু এই যে কবি এখানে বলতে চেয়েছেন সব কিছুর সাথেই তার স্পর্শ লেগে আছে, তার সব কিছুকে তিনি চিনেন, সব কিছু তাকেও চিনে, এই যে বিস্তর জিনিসগুলো তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। শুধু সামাজিকতা নয়, শুধু প্রকৃতির সৌন্দর্যটাকেও তিনি এখানে তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় এই কবিতাটার সাথে সাথে আমরা যে জিনিসগুলা, যে শব্দের অর্থ সহ যে কবিতাটা বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বাসায় ভালোভাবে দেখবা। বরাবরের মতোই আমি বলে থাকি, গদ্য এবং পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হলে
বিশেষ করে প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা যখন আমরা লিখব, তখন অবশ্যই আমাদের পাঠ পরিচিতিটা ভালোভাবে রপ্ত করতে হবে, যে কবি এখানে কবিতায় কি বলতে চেয়েছেন, লেখক এখানে তার গল্পে কি বলতে চেয়েছেন, এই জিনিসগুলো আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। শব্দার্থগুলোও দেখবা, জন্ম মৃত্যু, তারপরে তার বিখ্যাত কাব্যগ্রন্থ, এগুলো একটু দেখবা। আমি লিখে দিয়েছি বিস্তারিত, এখান থেকে যা যা আসার প্রয়োজন সবগুলোই আমি মোটামুটি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।